তো দেখো আজ শুরু করছি অভিব্যক্তি এবং অভিযোজন। এই অভিব্যক্তি এই কথাটার মানে হচ্ছে ক্রমবিকাশ। ক্রমবিকাশ মানে খুলে যাওয়া। এই এভলিউশন বা অভিব্যক্তির প্রবক্তা হচ্ছে ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেন্সার। ইনি কিন্তু এই এভলিউশন বা অভিব্যক্তির কথা উল্লেখ করেন। এই অভিব্যক্তি হচ্ছে একটা সরলতম জীব থেকে একটা আস্তে আস্তে মন্থর গতিতে একটা জটিল প্রজাতি জীবের সৃষ্টি হওয়া, একে বলা হচ্ছে অভিব্যক্তি। মানে আমাদের পূর্বপুরুষ যখন আদিম মানুষ যারা গুহাবাসী ছিলেন, তাদের দৈহিক যে বৈশিষ্ট্য, তাদের যে স্কেলিটন দেহবশেষ থেকে তাদের পরীক্ষা করে জানা যায় তাদের দৈহিক বৈশিষ্ট্য ছিল খুবই সরলতম। তাদের শরীরে যে ডিএনএগুলো ছিল সেটা কিন্তু খুবই সরলতম ছিল, এত আধুনিক ছিল না। কিন্তু সেই আদিম মানুষ থেকেই আমাদের সৃষ্টি। বর্তমানে যে আধুনিক মানুষ, যাকে হোমো সেপিয়েন্স বলা হয়, তাদেরই কিন্তু অভিব্যক্তির ফলে কিন্তু আজ আমাদের সৃষ্টি হয়েছে। তাহলে এই অভিব্যক্তি হচ্ছে সরলতম জীব থেকে মন্থর গতিশীল প্রক্রিয়ার দ্বারা একটা ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে একটা উন্নত জটিল প্রজাতির উন্নত জীব সৃষ্টিকেই বলা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। এখানে দেখো একটা বিবর্তনের সংজ্ঞা দিয়েছে যে মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়, তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জৈব বা জীব বিবর্তন বলা হয়। এটা সংজ্ঞাটা পড়বে। এরপরে দেখো এখানে জীবের উৎপত্তি দিয়েছে। জীবের উৎপত্তি এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন কিছু নেই, দুটো একটা শুধু শর্ট কোশ্চেন আছে। যেমন দেখো এখানে প্রথমে বলেছে যে আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্রের জলে জীবের আবির্ভাব হয়েছে। আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে সমুদ্রের জলে জীবনের প্রথম আবির্ভাব হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকম মতামত। প্রথমে দেখো বলেছে বিজ্ঞানী ওপারিন ব্যক্ত করেন আদিম পৃথিবীতে সরল যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল জৈব যৌগে পরিণত হয়েছে, এবং বিভিন্ন বিদ্যুৎ শক্তির প্রভাবে এবং বিভিন্ন রশ্মির মাধ্যমে সেগুলো আস্তে আস্তে প্রাণের সঞ্চার হয়েছে। পরবর্তী পর্যায়ে বিজ্ঞানী হ্যালডেনও একই ধরনের মতবাদ প্রবক্ত করে। বিজ্ঞানী হ্যালডেনের এই মতবাদকে রাসায়নিক বিবর্তনবাদ বলা হয়। এগুলো একটুখানি পড়ে নেবে। এরপর চলে এসো পরের পৃষ্ঠায়। দেখো লেখা রয়েছে 5 নম্বর পয়েন্ট, প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলের উৎপত্তি। এইটা একটু গুরুত্বপূর্ণ, একটু পড়ে নেবে। প্রথমে যে এই আমাদের যে মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, বিভিন্ন বিদ্যুৎ শক্তি যে কোথায় আমাদের সমুদ্রের গরম জলে যেসব প্রাণগুলো সঞ্চিত হয় তাদের সঙ্গে বিক্রিয়া করেই কিন্তু বিভিন্ন রকম জৈব বস্তুর সৃষ্টি হয়েছিল। তো এগুলো সৃষ্টি হলো কিভাবে? এই যে প্রোটিনগুলো গরম তরল সোপ, বিজ্ঞানী হ্যালডেন এই সমুদ্রের গরম জলকে, সমুদ্রের এই গরম জলের মধ্যে যে সমস্ত এই জৈব যৌগগুলো সমন্বিত ছিল, বিজ্ঞানী হ্যালডেন এই সমুদ্রের ওই জৈব যৌগ সমেত সমুদ্রের গরম জলকে গরম তরল স্যুপ বা হট ডিলিউট স্যুপ নামে অভিহিত করেছিলেন। এরকম পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে যে গরম তরল স্যুপ বা হট ডিলিউট স্যুপ নামকরণ কে করেন? বিজ্ঞানী হ্যালডেন এই নামকরণ করেন। যাই হোক, এই প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ গঠন হয়েছিল তাকে কোয়াসারভেট বলা হয়। এই কোয়াসারভেট হচ্ছে পৃথিবীর প্রথম জীব, প্রথম সজীব পদার্থ। এগুলো তোমরা আগে পড়েছো, কোয়াসারভেট ক্লাস 9-এ মনে হয় পড়েছো। কোয়াসারভেট হচ্ছে লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট জাতীয় এক ধরনের একটা পদার্থ। কোয়াসারভেট মতবাদের প্রবক্তা ছিল বিজ্ঞানী ওপারিন। তাহলে ওপারিনের মতে হচ্ছে কোয়াসারভেট। তারপরে দেখো এই কোয়াসারভেট থেকেই আদিকোষের সৃষ্টি হয়েছিল। আদিকোষ মানে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। তাহলে বিজ্ঞানী ওপারিন বলেছে যেটা কোয়াসারভেট থেকে সৃষ্টি হয়েছে, আবার বিজ্ঞানী ফক্স বলছে মাইক্রোস্ফিয়ার থেকে। তাহলে মাইক্রোস্ফিয়ার হচ্ছে অর্ধবেদ্য পর্দাবেষ্টিত প্রোটিনের এক ধরনের গঠন। কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে একটি কোষ গঠিত হয়, যেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সজীব কোষ।
যাকে বলা হচ্ছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। এই লাইনটা পড়তে হবে। প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কি, এরকম পরীক্ষায় আসতে পারে শর্ট কোশ্চেনে, তখন বলতে হবে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয় প্রথম কোষ বা প্রোটোবায়ন্ট বা প্রথম সেল। এটুকুই পড়তে হবে, এখানে আর কিছু পড়ার সেরকম নেই। এরপর দেখো রয়েছে মিলার ও উরের পরীক্ষা, একদম নিচে বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে একটি পরীক্ষা করেন। পরীক্ষাটা দেখো পরের পেজে রয়েছে, যে বিজ্ঞানী হ্যালডেন উনি বললেন যে সমুদ্রের গরম জলে বিভিন্ন রকম জৈব বস্তু, বিভিন্ন রকম জৈব যৌগ একসাথে সংশ্লেষিত হয়ে একটি কোষ গঠন করে বা সজীব পদার্থকরণ করে, তাহলে এটা কিভাবে তৈরি হয়েছিল। তাহলে বিজ্ঞানী মিলার আর উরে এটার একটা কৃত্রিম পরীক্ষা করেন। এই পরীক্ষাটা ব্যাখ্যামূলক কিছু না, পরীক্ষাটার মধ্যে তিনটি যৌগ থাকে, তিনটি গ্যাসের যৌগ, তাহলে এইটা শুধু অনুপাতটা লিখতে হবে। দেখো প্রথমে লেখা রয়েছে, এই পরীক্ষা যে লেখা রয়েছে এখানে লেখা আছে, প্রথমে তারা বড় গোলাকার কাঁচের ফ্লাস্কে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, এবার তাদের অনুপাত কি 2:2:1, মানে মিথেন 2, অ্যামোনিয়া 2 আর হাইড্রোজেন 1, এই অনুপাতে নিয়ে কিন্তু এই পরীক্ষাটা করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এরকম আসে, ঘুরিয়েও আসতে পারে যে মিলার ও উরের পরীক্ষায় অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেনের অনুপাত কত ছিল। অ্যামোনিয়া 2, মিথেন 2 আর হাইড্রোজেন 1। আবার এরকম অনেক সময় আসতে পারে মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার অনুপাত কত ছিল, তাহলে মিথেন 2, হাইড্রোজেন 1, অ্যামোনিয়া 2, তাহলে কোনটা কত ভাগে ছিল এটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, সেইভাবে লিখতে হবে অনুপাতটা দিয়ে। এখানে আর সেরকম কিছু কোশ্চেন নেই। আর শেষে দেখো একটু আসতে পারে যে মিলার ও উরের পরীক্ষায় শেষে কি কি যৌগ উৎপন্ন হয়েছিল। তাহলে এখানে যে উৎপন্ন পদার্থগুলো কি কি, এইটা পরীক্ষায় আসতে পারে, এটা পড়বে। উৎপন্ন পদার্থ হচ্ছে গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলো হচ্ছে বিভিন্ন রকম জৈব যৌগ যেগুলো প্রাণ সৃষ্টির পক্ষে সহায়ক। এই সমস্ত জৈব যৌগ প্রাণ সৃষ্টির পক্ষে সহায়ক, সেটাই প্রমাণিত হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু কোনো প্রাণ সৃষ্টি হয়নি বা কোনো সজীব কোষ কিন্তু তারা উৎপন্ন করতে পারেনি, কিন্তু এই পরীক্ষার শেষে যে সমস্ত জৈব যৌগগুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু প্রাণ সৃষ্টির পক্ষে সহায়ক, সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। তাহলে এই যে গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, এগুলো প্রাণ সৃষ্টির পক্ষে সহায়ক, এগুলো একটু পড়বে। দেখো লেখা রয়েছে প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান, এগুলি হচ্ছে প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান, এগুলো একটু এখান থেকে দেখে নেবে। তারপর দেখো ছক রয়েছে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, এগুলো সেরকম কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে দেখো এখানে রয়েছে এককোষী জীবের উৎপত্তি, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া ও পরিবেশ, অক্সিজেন ত্যাগ, এগুলো কিছু পড়ার দরকার নেই, এখান থেকে কিছু কোশ্চেন আসে না। এরপরে দেখো রয়েছে জৈব অভিব্যক্তির মতবাদ, ল্যামার্কের মতবাদ এবং ল্যামার্কবাদ। ল্যামার্কের মতবাদকেই ল্যামার্কবাদ বলা হয়। যাই হোক, ফরাসি বিজ্ঞানী জ্যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক, এটা পুরো নামটা মনে রাখবে, জ্যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক, ইনি ফিলোজফিক জুলজিক বা ফিলোজফি জুলজিক গ্রন্থের রচয়িতা। ল্যামার্ক ফিলোজফি, দেখো বই লেখা রয়েছে, এটা পড়বে ভালো করে, ফিলোজফি জুলজিক বা ফিলোজফিক জুলজিক গ্রন্থের রচয়িতা উনি লেখেন। সেই বইটার মধ্যে কিছু বিশেষ পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো কিন্তু এখানে লেখা আছে, বিশেষ কিছু পয়েন্ট। প্রথমে দেখো লেখা রয়েছে পরিবেশের প্রভাব। ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দেহের পরিবর্তন ঘটবে। পরিবেশের পরিবর্তন মাটি, খাদ্য, তাপমাত্রার ওপরও প্রভাব ফেলে, সেই কারণে প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে। আচ্ছা, পরিবেশের প্রভাব, পরিবেশ বলতে আমরা এখন যে পরিবেশের মধ্যে বসবাস করছি সেই পরিবেশের সঙ্গে আমরা মানিয়ে নিয়ে বসবাস করছি। ধরো শীত প্রধান দেশে যেসব মানুষরা বসবাস করে তারা কি সবসময় কি ঢিলে ঢালা বা হালকা জামা কাপড় পরে ঘুরে বেড়ায়? সেরকম নিশ্চয়ই না, তারা খুবই একটু গরম জামা কাপড়, যেমন হচ্ছে ভাল্লুকের চামড়া,
বা শিলের চামড়া, এদের কি এগুলো গায়ে দিয়ে বেড়ায়। কারণ কি সেখানে প্রচণ্ড ঠান্ডা, শীত প্রধান দেশ, বরফের যেসব জায়গা, সেখানে কি প্রচণ্ড গরম জামাকাপড় বা গরম পোশাক না হলে কিন্তু তারা সেই স্থানে মারা যাবে, সেই স্থানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারবে না। আবার যেসব জায়গায় খুব গরম প্রধান, গ্রীষ্মপ্রধান দেশ, তারা কি খুব গরম জামাকাপড় পরে? নিশ্চয়ই না, তারা ঢিলা ঢালা জামাকাপড় পরে, সুতির জামাকাপড় পরে, যাতে তাদের শরীরটা একটু খোলামেলা থাকে, যাতে তাপ কম লাগে, সেরকম নিশ্চয়ই ব্যবস্থা করে। অতএব আমরা আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কিন্তু বেঁচে থাকি। পরিবেশের বিপক্ষে গেলে কি আমাদের আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যেতে হবে। যেসব প্রাণী পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে না, তারা কিন্তু আস্তে আস্তে আমাদের সংসার থেকে অবলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে পরিবেশের নিয়ম। সেরকমই দেখো বলেছে, পরিবেশ বদলায় কিন্তু সেখানকার মাটি, জল, আলো, সেখানকার উদ্ভিদ সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। গ্রীষ্মপ্রধান দেশে আমরা উদ্ভিদদের একরকম পরিবর্তন দেখতে পাই, শীত প্রধান দেশে আমরা উদ্ভিদদের একরকম পরিবর্তন দেখতে পাই। আবার এইসব কারণের জন্যেই কিন্তু প্রাণীরা এক স্থান থেকে আরেক স্থানে গমন করে, পরিযান যেটাকে বলা হয়। এক স্থানে হয়তো খরা হয়েছে, সেখান থেকে এক জায়গায় মানুষ চলে গেল, এক জায়গায় হয়তো বন্যা হয়েছে, সেখান থেকে মানুষ চলে গেল। তাহলে কি এগুলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকা? তারা খাপ খাওয়াতে পারছে না বলে চলে যেতে হচ্ছে, এগুলো কি পরিযান করা হলো? এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহৃত হয়, আবার কোনো কোনো অঙ্গের ব্যবহার কমে যায়। ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ ও অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়। অপরদিকে ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কালক্রমে অবলুপ্ত হয়। এই যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র, এটা হচ্ছে আমরা যখন আমাদের শরীরের কোনো একটা অঙ্গ যদি খুব বেশি পরিমাণ ব্যবহার করি, যেমন হচ্ছে ব্যায়াম করা। ব্যায়াম করলে কি আমাদের সারা দেহের ধরো কোনো সময় হচ্ছে আমরা বিভিন্ন রকম ব্যায়াম করি, কোনো সময় হাতের ব্যায়াম, কোনো সময় পায়ের ব্যায়াম, যে আমরা যে এক্সারসাইজ যেগুলো করি, এক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে একটা ব্যবহার করা। সেই অঙ্গের কোনো সময় যখন বেশি পরিমাণে আমরা ব্যায়াম করি, তখন সেই জায়গাটা আস্তে আস্তে মোটা হয়, সবল সুগঠিত হয়। কিন্তু তার মানে এটা নয় যে ব্যায়াম না করলে আমাদের আস্তে আস্তে সেই জায়গাটা ক্ষয়ে যাবে। আমরা নিত্য প্রয়োজনীয় কোনো না কোনো কাজে সেই জায়গাটা ব্যবহার করি। যেমন দেখো উট পাখির ডানা থাকা সত্ত্বেও কিন্তু উট পাখি দৌড়ায়, উঠতে পারে না। কারণ কি, তাদের ডানা থাকা সত্ত্বেও কিন্তু ডানার ব্যবহার তারা কোনো সময় করেনি। তাদের আদিম মানুষ হচ্ছে তাদের পূর্বপুরুষ, উট পাখির পূর্বপুরুষ ডানা থাকা সত্ত্বেও কিন্তু তারা কোনো সময় সেটাকে ব্যবহার করেনি, তারা কিন্তু কোনো সময় উড়ে বেড়ায়নি, তারা কিন্তু সারাক্ষণই দৌড়েই বেরিয়েছে। বর্তমানে কিন্তু একটা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে উট পাখির ডানা। এইসব জিনিসগুলো হচ্ছে। তারপর সাপের অবলুপ্ত পা। সাপের পূর্বপুরুষদের কিন্তু পা ছিল, কিন্তু তারা পায়ের ব্যবহার করেনি বলে বর্তমানে সাপের পা এখন বিলুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। এইগুলো। তারপর ধরো রয়েছে হাঁসের লিপ্ত পদ। হাঁস আগে ডাঙায় চড়ে বেড়াতো, আস্তে আস্তে তারা জলে সাঁতার কাটতে শেখে। তারা জলে বেশিক্ষণ থাকার জন্যে তাদের ওই পায়ের অংশগুলো একটা সূক্ষ্ম চামড়া দিয়ে জোড়া সৃষ্টি হয়েছে, যার ফলে তারা সাঁতার কাটতে পারে। এটা হচ্ছে হাঁসের লিপ্তপদের একটা অঙ্গের ব্যবহারের সূত্র। তাহলে যে সমস্ত অঙ্গের ব্যবহার আমরা খুব ভালোভাবে করি, সেই সমস্ত অঙ্গগুলো ভালোভাবে কি হচ্ছে, সবল সুগঠিত হচ্ছে। কিন্তু যে সমস্ত অঙ্গের ব্যবহার করি না, সেগুলো আস্তে আস্তে কিন্তু অবলুপ্ত হচ্ছে। যেমন হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স অব্যবহারের ফলে আস্তে আস্তে কিন্তু সেটা বিলুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। মানুষের কর্ণছত্র নাড়ানোর পেশি, দেখবে কুকুর ছাগলেরা কিন্তু কান নাড়াতে পারে, কিন্তু মানুষ কান নাড়াতে পারে না। কারণ কি, মানুষের কর্ণছত্র নাড়ানোর পেশিটা কিন্তু বর্তমানে এখন অবলুপ্ত অঙ্গে পরিণত হয়েছে। তারপর পেটের খণ্ডিত পেশি, উদরের খণ্ডিত পেশি, যে 6 প্যাক 8 প্যাক যেটা অ্যাপ বলা হয়, সেটা কি, যেসব মানুষ বেশি ব্যায়ামের মাধ্যমে সেগুলোকে সবল সুগঠিত করে তাদের দেখা যায়, আর যারা ব্যায়াম করে না তাদের দেখা যায় না, অবলুপ্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রের ফলে প্রযোজ্য। 3 নম্বর পয়েন্ট দেখো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের সূত্র। পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যা সব বৈশিষ্ট্যগুলো অর্জিত হচ্ছে, সেগুলো পরবর্তী পর্যায়ে পরবর্তী জীবের মধ্যে সঞ্চারিত হচ্ছে। এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী পর্যায়ে জমা হতে হতে কালক্রমে বড় ধরনের পরিবর্তন দেখা যায়, যেটাকে বলা হচ্ছে মিউটেশন।
এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের সূত্র বা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, এটা কিন্তু পরীক্ষায় আসে, শুধু পয়েন্টটা তুলে দিয়ে আসে। এটার মানে হচ্ছে আমরা যেসব পরিবেশের সঙ্গে সাপেক্ষে, মানে পরিবেশের সঙ্গে সাপেক্ষে বাঁচতে গিয়ে যেসব বৈশিষ্ট্যগুলো অর্জন করি, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের ডিএনএতে থেকে যায়। সেগুলো একটা নতুন ধরনের একটা মিউটেশন তৈরি হয় আমাদের ডিএনএর মধ্যে, একটা বৈশিষ্ট্যের সঞ্চার হয়। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করতে পারি প্রজননের মাধ্যমে। এইভাবে প্রতিটি প্রজন্ম একটা নতুন নতুন ধরনের বৈশিষ্ট্য অর্জন করে থাকে। এই রকম বৈশিষ্ট্য অর্জন করতে করতে অনেকগুলো প্রজন্ম সঞ্চারিত হওয়ার পর দেখা গেল যে একটা নতুন অপত্য সৃষ্টি হয়েছে বা নতুন একটা প্রজন্ম সৃষ্টি হয়েছে, সে কিন্তু পরবর্তী পর্যায় থেকে একদম আলাদা। যেমন আদিম মানুষের থেকে আমাদের সৃষ্টি হয়েছে, তারা আদিম মানুষের পরবর্তী পর্যায়ে কি আমরা? নিশ্চয়ই আমরা নই। তাহলে আদিম মানুষে বিভিন্ন রকম তারা কি করেছে? বৈশিষ্ট্য অর্জন করেছে। বৈশিষ্ট্য অর্জন করার পরে অনেকগুলো কালক্রমে আস্তে আস্তে অনেক কোটি, লক্ষ কোটি বছর পর কিন্তু আমাদের এই হোমো সেপিয়েন্স যে আধুনিক মানুষ, সেইটা রূপান্তরিত হয়েছে। তাহলে এটা এক ধরনের মিউটেশন, বড় ধরনের একটা পরিবর্তন। এটাই হচ্ছে কিন্তু অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের সূত্র বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের সূত্র। এটা ভালো করে পড়বেন। তারপর নতুন প্রজাতির উৎপত্তি, যে বললাম ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশায়নের ফলে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়, যাদেরকে বলা হয় মিউটেশন। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে মিউটেশন। আর মিউটেশনের ফলে নতুন নতুন প্রজাতির উৎপন্ন হয়, যাদেরকে মিউট্যান্ট বলা হয়। এটা একটু ভালো করে পড়বে। ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ এটা একটু পড়বে। স্থলচর পাখি খাদ্যের খোঁজে যাওয়ার ফলে ক্রমাগত সাঁতার কাটার ফলে পায়ের আঙুলগুলো অন্তর্বর্তী স্থানে পাতলা চামড়া যুক্ত হয়ে লিপ্তপদের সৃষ্টি হয়েছে। তারপরে হাঁসের লিপ্তপদ। তারপর ল্যামার্কের মতে খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা এবং সামনের পা উঁচু করে খেত, যার জন্য জিরাফের সামনের গলা এবং সামনের পা উঁচু হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে প্রয়োজনের তুলনায়। সেগুলোকে আস্তে আস্তে বৈশিষ্ট্যের অর্জন করতে করতেই হয়েছে। জিরাফের পূর্বপুরুষ কিন্তু এত সামনের পা এবং সামনের গলা কিন্তু এতটা উঁচু ছিল না। উঁচু গাছের পাতা খাওয়ার জন্যেই আস্তে আস্তে অভিযোজন বা অভিব্যক্তির জন্যেই কিন্তু সামনের পা এবং গলা উঁচু হয়ে গেছে। এগুলো একটু ভালো করে পড়বে। এর নিচে এটা একটু পড়ে নেবে এখান থেকে। আচ্ছা, এরপরে ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ। এখানে বিপক্ষে উদাহরণটা তোমরা একটুখানি দেখে নেবে, এখান থেকে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই, তো এইটুকুই পড়া থাকবে। ডারউইনবাদটা পরের দিন পড়াবো।